হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমাদের সাথে আজকে একটা নতুন চ্যাপ্টারের পরিচ্ছেদ সংক্রান্ত ভিডিও স্টার্ট করব, সেটা হচ্ছে জীব অণুসমূহ। তো জীব অণুসমূহ একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এর পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর করার জন্য কিন্তু তোমাদের প্রচুর লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর যে লিখে প্র্যাকটিস করবে না তার জন্য এটা মনে রাখা অনেক বেশি কঠিন। তো সবার প্রথম পরিচ্ছেদ শুরু করছি, পরিচ্ছেদ 5.1 টু 5.5। অর্গানিকের বাকি চ্যাপ্টারগুলো কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো যারা আগেরগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর পেজ নাম্বার হচ্ছে 460। নতুন বইয়ের সাথে পুরনো বইয়ের হুবহুই ম্যাচ আছে, চিন্তার কোনো কারণ নেই, অর্গানিকগুলো পুরোটাই ম্যাচ আছে। তো প্রশ্ন নাম্বার 1-এ চলে যাই। চলো দেখি প্রশ্ন নাম্বার 1 কি বলেছে। বলেছে নিচেরগুলির মধ্যে কোনটি কার্বোহাইড্রেট নয়? কার্বোহাইড্রেট নয় জানতে চেয়েছে। অপশন এ বলেছে C6H12O5, অপশন বি বলেছে C12H22O11 মানে সুগার, অপশন সি বলেছে, আর এটা হচ্ছে র্যামনোজ, অপশন সি কি বলেছে C5H10O4, ঠিক আছে? এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে? অপশন ডি কি বলেছে C2H4O2, এটা তো সবাই জানে, এর নাম কি? এটা দেখো CH3 বলে আলটিমেটলি এটাই দিয়েছে, আণবিক সংকেত আকারে লিখে দিয়েছে, নাম অ্যাসিটিক অ্যাসিড, সবাই জানে। কোনটি কার্বোহাইড্রেট নয়? এটার উত্তর তো সবাই ঝট করে দেবে অপশান ডি। আর অপশান ডি আমাদের সঠিক উত্তর, কারণ এটা একটা অ্যাসিড, নট কার্বোহাইড্রেট, ঠিক আছে? কিন্তু সেটা কেন উত্তর হলো? কারণ আমরা তো পড়েছি যে কার্বোহাইড্রেট হচ্ছে CXH2O, এটা হচ্ছে তার আণবিক সংকেত, ঠিক আছে? কি হয়, বা এটাকে অনেক বইয়ে এভাবে লেখা থাকতে পারে CnH2O, তাহলে এখানে তো সেটা মেনটেন হচ্ছে, তাই না? দেখো C2H2O করলে কিন্তু এটা চলে আসে, তাহলে কার্বোহাইড্রেটের ফর্মুলার সাথে তো এটা ম্যাচ হয়ে যাচ্ছে, জেনারেল ফর্মুলার সাথে। তাহলে তারপরেও কেন এটার উত্তর হলো না? কারণ এটার কার্বোহাইড্রেটের অনুপাতে থাকলেও রাসায়নিকভাবে কিন্তু এটা কার্বোহাইড্রেট নয়, ঠিক আছে? রাসায়নিকভাবে এটা কার্বোহাইড্রেট নয়, কারণ কার্বোহাইড্রেট হতে গেলে আরেকটা জিনিস কি হয়, মিনিমাম 3টে কার্বন থাকতে হয়, মিনিমাম 3টে কার্বন কিন্তু থাকতেই হবে, ঠিক আছে? এছাড়াও পলিহাইড্রক্সি গ্রুপ থাকা প্রয়োজন। আরও একটা কি জিনিস, পলিহাইড্রক্সি গ্রুপ থাকা প্রয়োজন, ঠিক আছে? তাহলে কার্বোহাইড্রেট হওয়ার শর্ত কি কি? প্রথমত তো এটা বললাম রাসায়নিকভাবে সক্রিয় নয়, রাসায়নিকভাবে এটা কার্বোহাইড্রেট নয়, সো এটা মিনিমাম 3টে কার্বন থাকতে হবে যেটার মধ্যে নেই, পলিহাইড্রক্সি গ্রুপ থাকতে হবে যেটার মধ্যে নেই, ঠিক আছে? তাই এটা কার্বোহাইড্রেট নয়। এছাড়াও কার্বোহাইড্রেটের সঙ্গে আমরা কি বলেছি, যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, ঠিক আছে? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন, যে সমস্ত যৌগের, এবং এই যৌগগুলোর আর্দ্র বিশ্লেষণে কি হয়, অ্যালডিহাইড, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন উৎপন্ন হতে হয়, তাহলে আমাদের কি হয়, সেটা কার্বোহাইড্রেট হয়। আর এটার সংখ্যা মিনিমাম এই এনের জায়গায় N=3 to 7 হলে ভালো হয়, ঠিক আছে? এর বেশি হলে অসুবিধা নেই, দেখতেই পাচ্ছ সুগার, কিন্তু মিনিমাম 3 to 7 হলে কমপক্ষে এটা হলে ভালো হয়, মিনিমাম 3টে কার্বন থাকতেই হবে বলে দিলাম। আর 3 to 7 হলে হচ্ছে তোমার মনোস্যাকারাইড হবে, তারপর তো ডাইস্যাকারাইড আছে, পলিস্যাকারাইড আছে, ঠিক আছে? তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হলো, অপশান ডি, ঠিক আছে? নেক্সট পরের কোশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 2। ঠিক প্রতিটা প্রশ্নের উত্তর আমরা এইভাবে ডিটেলসে পড়বো, ডিটেলসে জানবো, নাহলে কিন্তু আমরা প্রশ্ন উত্তর করতে পারবো না, ঠিক আছে? নেক্সট বলেছে নিচের মধ্যে কোনটি শর্করা নয়? কোনটা সুগার নয় জানতে চেয়েছে, ঠিক আছে? সুগার নয়। অপশান এ কি বলেছে, মল্টোজ, ঠিক আছে? অপশান বি কি বলেছে, গ্যালাক্টোজ, অপশান সি কি বলেছে, সুক্রোজ, আর অপশান ডি বলেছে সেলুলোজ, ঠিক আছে?
এবার আমরা কি জানি, সুগার নয়। উত্তর তো যে কেউ সবাই তোমরা আশা করি দিতে পারবে, সেটা হচ্ছে অপশান ডি সেলুলোজ। কিন্তু শর্করা বাকি এই তিনটে শর্করা কেন হচ্ছে আর এটা কেন হচ্ছে না, ঠিক আছে। কী হতে হয়, শর্করা সত্ত্ব কি কেলাসাকার হতে হয়। চিনি দেখেছো সবাই কেলাসাকারই হয়, ধরলে একটু দানা 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 ফিল হবে বা একটু হাতে আটকাবে, আর যেটা কেলাসাকার হবে না পাউডারের মতো হবে সেগুলোকে কি বলি আমরা, অনিয়তাকার। বা বাংলায় মানে ইংলিশে বলে অ্যামারফাস, বাংলায় আই থিঙ্ক নিয়তাকার বা অনিয়তাকারের মধ্যে একটা জিনিস হবে, ঠিক আছে। মিষ্ট স্বাদযুক্ত হতে হয়, আমরা সবাই জানি চিনি কেমন হয়, মিষ্ট স্বাদযুক্ত। এবং আরেকটা জিনিস কি শর্ত হয়, জলে দ্রাব্য। তো এই তিনটে জিনিস এ মেনটেন করে কিন্তু সেলুলোজ মেনটেন করে না, ঠিক আছে। তাই জন্য আর সেলুলোজ অ্যাকচুয়ালি কি, এটা মূলত একটা তুলো, তাই তো। তুলো হলো সেলুলোজের সবচেয়ে বিশুদ্ধ প্রাকৃতিক রূপ, ঠিক আছে। তাই জন্য তুলো আমরা জানি যে জলে সলিউবল তো হয় না, তাই জন্য আর মিষ্ট স্বাদযুক্ত হয় না, কেলাসাকারও হয় না, কোনোটাই মেনটেন হচ্ছে না, তাই সেলুলোজ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে চলো দেখি। নিচেগুলির মধ্যে কোনটি পলিস্যাকারাইড নয়, ওকে। পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড, ঠিক আছে। অপশান এ কি বলেছে, স্টার্চ, স্টার্চ বলেছে, এটা কোয়েশ্চেন নাম্বার 3, স্টার্চ। অপশান বি কি বলেছে, গ্লাইকোজেন। অপশান সি বলেছে জাইলোজ। অপশান ডি কি বলেছে, সেলুলোজ। তাহলে কোনটি পলিস্যাকারাইড নয়, তার আগে আমরা জানবো পলিস্যাকারাইড জিনিসটা কি। মনোস্যাকারাইড আমি একটু আগে কোয়েশ্চেন নাম্বার 1-এ বলেছি, যেটার মধ্যে কার্বন সংখ্যা কি হয়, এনের 3 to 7 হয়, কার্বন নাম্বার অফ কার্বনস, সেটাকে আমি কি বলেছিলাম, মনোস্যাকারাইড, ঠিক আছে। এবার তাহলে পলিস্যাকারাইড কি, স্টার্চ, গ্লাইকোজেন, জাইলোজ, সেলুলোজ, এগুলো তোমরা দেখবে স্টার্চেরও একটা বৃহৎ স্ট্রাকচার হয়, গ্লাইকোজেনেরও বৃহৎ স্ট্রাকচার হয়, সেলুলোজেরও বৃহৎ স্ট্রাকচার হয়। তো এগুলো সব পলিস্যাকারাইড। একমাত্র জাইলোজের স্ট্রাকচার ছোট হয় এবং সেটা হয় এরকম আকৃতির, তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। জাইলোজের আকৃতি হয় এটা, যেটার মধ্যে 3 to 7 মধ্যে কার্বন সংখ্যা থাকে, ঠিক আছে। এখানে হাইড্রোজেন হবে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে CH2H, এটা হচ্ছে জাইলোজের সংকেত। তাই এটা কি একটা টাইপের মনোস্যাকারাইড, নট পলিস্যাকারাইড। তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, জাইলোজ। বাকি সব কটাই না এনের ভ্যালু অলওয়েজ 7-এর বেশি আছে, ঠিক আছে। তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান সি জাইলোজ, ঠিক আছে। পলিস্যাকারাইড নয় জানতে হয়েছে, বাকি সব কটা পলিস্যাকারাইড। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 4, চলো দেখি কি বলেছে। বলেছে গ্লুকোজ ও ফ্রুক্টোজের মুক্ত শৃঙ্খল গঠনে, গ্লুকোজ ও ফ্রুক্টোজের মুক্ত শৃঙ্খল গঠনে অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা কত। বা খুব ভালো কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন। তার জন্য আমাদের কি জানতে হবে, স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাকচার জানতে হবে। কোয়েশ্চেন নাম্বার কত নাম্বার করেছিলাম, 4, বলেছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তো চলো গ্লুকোজের স্ট্রাকচার আঁকি। স্ট্রাকচার কিন্তু তোমাদের সকলকে মুখস্থ করতেই হবে। যে ভাববে যে না আমি এই চ্যাপ্টারের স্ট্রাকচার পড়বো না, তাহলে কিন্তু তার জন্য এই চ্যাপ্টারের প্রশ্নের উত্তর করাটা অনেকটাই ডিফিকাল্ট। তার জন্য আমাদের কি করতে হবে, স্ট্রাকচার পড়তেই হবে, ইভেন বারংবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। যদি বারংবার আমরা লিখে লিখে প্র্যাকটিস করি তাহলে দেখবে একটা টাইমে ঠিক তৈরি হয়ে যাবে। আমি যেভাবে এটা মনে রাখি সেটাও তোমাদেরকে একটু শেয়ার করি, হতে পারে তোমাদের মধ্যে অনেকে এই জিনিসটাকে এইভাবেই পড়বে ইন ফিউচার। দেখো এখানে পরপর আমরা জানি এগুলো সবই আমরা ডি পড়ছি, তাহলে ডান দিক থেকে ওয়েট স্টার্ট হবে এটা তো আমরা জেনেই গেছি। তাহলে ডান দিক থেকে পরপর দুটো ওয়েট যায়, তার জন্য আমি এটা নাম দিয়েছি 2 মানে পরপর দুটো ডান দিকে ওয়েট যাবে। তারপরে দিচ্ছি টি বা 2 এর পর কে দাও সবচেয়ে ভালো, কোনাকুনি। প্রথম 2 মানে হচ্ছে পরপর দুটো বসে যাবে, তাই 2।
তারপরে এবার কে মানে চেঞ্জ হচ্ছে, বাঁ দিকে শিফট হলো এবং সেটা কোনাকুনি আছে, তাই জন্য এটাকে আমরা বলছি 2K। মানে আমি এইভাবে মনে রাখি, তোমরা চেষ্টা করতে পারো এইভাবে মনে রাখার। আমি আমার অনেক স্টুডেন্টদের শিখেছি, তারা এইভাবেই মনে রাখে, তো তোমরা ট্রাই করতে পারো। এটা কী হবে, 2 তো হলো, ডান দিকে পরপর দুটো বসে গেল, তারপরে তো আর কোনাকুনি নেই, তাহলে আমি কি লিখবো 2,1, মানে আবার 1টা বাঁ দিকে শিফট হয়ে যায়। তার মানে যদি 3 থাকে কোনো কিছুর, OH 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 যদি এরকম পরপর থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো 3, অনলি 3 বলবো, মানে ডান দিকেই পরপর 3টে বসে যাবে, ঠিক আছে। যদি আমরা গ্যালাক্টোজের স্ট্রাকচার আঁকি তাহলে আমরা কীভাবে আঁকবো, পেনের কালি শেষ। গ্যালাক্টোজের স্ট্রাকচার আমরা কীভাবে আঁকবো, এরকম হয়তো গ্যালাক্টোজের স্ট্রাকচার, সেটাকে আমরা কি বলবো 1 2 1, ঠিক আছে, কি বলবো 1 2 1। তাহলে এইভাবে তোমরা সবকটা স্ট্রাকচার নিজেরা তৈরি করে নিতে পারবে, ঠিক আছে। এইভাবে মনে রাখতে পারো যদি তোমাদের মনে হয় যে তোমরা এইভাবে মনে রাখবে। এছাড়া তোমরা নিজস্ব ট্রিক দিয়েও মনে রাখতে পারো। দেখো প্রথমে ডান দিকে একটা তো বসবে, তাই 1, তারপরে বাঁ দিকে চলে গেছে, সংখ্যা চেঞ্জ মানে ডান দিক বাঁ দিক চেঞ্জ, কারণ যদি আমি সংখ্যা একই রাখি তাহলে একদিকে সব পরপর যাচ্ছে, সংখ্যা চেঞ্জ মানে সেটা বাঁ দিকে চলে গেল, তাহলে 2 মানে বাঁ দিকে দুটো পরপর বসবে, তারপরে 1 মানে আবার ডান দিকে একটা, ঠিক আছে। তাই 1 2 1 এভাবে আমি মনে রেখেছি, যাই হোক মুছে দিলাম। তো এবার যেটা তোমাদের করতে হবে যে সবার ফার্স্ট এখানে কোয়েশ্চেনটা জানি যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের মুক্ত শৃঙ্খলে অপ্রতিসম কার্বন পরমাণু। অপ্রতিসম কার্বন পরমাণু মানে তোমরা যারা আমার ভিডিও দেখো সবাইকে আমি প্রচুর এইরকম জিনিস কিন্তু পড়িয়েছি, প্র্যাকটিস করিয়েছি, আবারও আরেকবার বলে দিচ্ছি। অপ্রতিসম মানে যার 4টে অ্যাটম আলাদা, যার কার্বন পরমাণু বলতে সংখ্যা এখানে থাক, সংখ্যাটা আমরা এখানে লিখে দেবো, 4টে অ্যাটমই আলাদা, ঠিক আছে। তাহলে এখানের এই কার্বনটা দেখো, এই কার্বনের একটাই আছে OH, একটা H, আরেকটা CH2H, আরেকটা এই পুরো বড় গ্রুপটা, তাহলে 4টে অ্যাটমই আলাদা। এটারও সেম, একটাতে আছে H, একটাতে OH, একটাতে পুরো এই গ্রুপটা, আর একটাতে পুরো এই গ্রুপটা, তাহলে এটা। আবার এই কার্বনের দেখো 4টে অ্যাটম কী কী আছে, একটা হাইড্রোজেন, একটা OH, আর একটা এই পুরো বড় গ্রুপটা, আর এই পুরো বড় গ্রুপটা। আবার এই কার্বনের ক্ষেত্রেও কী আছে, সেম, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই পুরো বড় গ্রুপটা। CH-এর দেখো 4টে অ্যাটম নেই, এটারও 4টে অ্যাটমের মধ্যে দুটো কিন্তু সেম আছে হাইড্রোজেন, তাহলে এটার আমার কি উত্তর হবে, গ্লুকোজে কটা আমি পেলাম 4, ফ্রুক্টোজে তাহলে আমি সেমভাবে কটা পাবো 3টে, তাই আমাদের উত্তর কী হবে 4,3, মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 5 বলছে কোনটির প্রাকৃতিক প্রাচুর্য সবচাইতে বেশি, ঠিক আছে। সবাই আমরা জানি এটার উত্তর কী হবে, সেলুলোজ, আমার তো বলার প্রয়োজনই নেই, সবচাইতে বেশি প্রাচুর্য হয় সেলুলোজের, কারণ পৃথিবীতে আমরা যে স্থলজ উদ্ভিদের মধ্যে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5, স্থলজ উদ্ভিদের মধ্যে কি দেখতে পাই, ঘাস, ফসল, বনভূমি যা আছে অন্যান্য প্রাণীর তুলনায় এই সেলুলোজের পরিমাণ কিন্তু সবচাইতে বেশি, এবং বিশাল সংখ্যক উদ্ভিদের উপস্থিতির কারণে কিন্তু সেলুলোজের সংখ্যা বেশি, কারণ সেলুলোজ হচ্ছে এই বিশাল উদ্ভিদের উপস্থিতির কারণে, মানে এবং উদ্ভিদের মূল উপাদানই হচ্ছে সেলুলোজ, তাই জন্য এর প্রাকৃতিক প্রাচুর্য সবচাইতে বেশি, তাই ডি সেলুলোজ হচ্ছে আমাদের কারেক্ট উত্তর, ঠিক আছে। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেনে যাই।